আরহাম চুপ করে অনেক হয়েছে। এই বিষয়ে তুমি ইন্টারফেয়ার করবে না মানে করবে না। একটু লাজ লজ্জা রাখো। এটা তো বিদেশের মাটি না, এটা দেশের মাটি। যেখানে তুমি বসবাস করছো এখানে তোমার খোলামেলা ভাব চলবে না। আরহামের মায়ের কথায় প্রচন্ড রাগ হলো। সে কেন এই বিষয়ে নাক গলাবে না, তবে বেশি জোরাজুরি করলো না। যেহেতু তার মা না করছে তাহলে এই বিষয়ে সে পাশে রেখে দিক। নুবা নিচু কণ্ঠে বলে উঠল, আজ না করলে হয় না? না নুবা, ডক্টর বলেছে প্রতিদিন করতে। নুবা মাথা ঝাঁকিয়ে বলল, জানি, কিন্তু আমার না কেমন জানি লাগছে। নুবার লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে। সে আগে যদি জানতো শুধু ওষুধ না এইসবও করতে হবে, তাহলে সে নির্ঘাত ওখানেই মরে যেত। আমিনা বেগম রুবার নক্তিম গাল দেখে বুঝে গেল মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে, তাই নরম কণ্ঠে বলল, তোর যা আছে আমারও তাই আছে, এত লজ্জা কিসের? নুবা হাত কচলে বলল, তারপরেও কেমন জানি। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার কাছে লজ্জা লাগলে তোর বাকে বলি। নুবা মাথা ঝুঁকিয়ে বলল, না না, মায়ের কাছে আরো আনকমফোর্টেবল ফিল করব। এর থেকে ভালো আমিই করি। হ্যাঁ তোমরা যাও। তুই একা পারবি না মা? পারবো। আচ্ছা শিখিয়ে দি। শিখিয়ে তো দিতে হবে। নুবা মাথা ঝুঁকালো। আমিনা বেগম হাজেরা আর আরশিকে নিয়ে রুম থেকে বের করে দিল। নুবা দাঁত দিয়ে নখ খুঁটতে লাগলো বেশ সময় ধরে। আমিনা বেগম নিরাশ হয়ে পড়ল, ড্রেসের উপর দিয়ে পাম দিবি নাকি বলদ? নুবা শুকনো ঢোক গিলল। এতটা লজ্জা লাগছে যা হয়তোবা তার বাসর ঘরেও লাগবে না। অনেক সময় অতিবাহিত হওয়ার পর নুবা বাধ্য হলো এই কাজটা করতে। নুবা চোখ মুখ খিচে নিল, শরীর কাঁপছে তার, গাল গরম হয়ে গেছে। নুবা বারবার শুকনো ঢোক গিলতে লাগলো। আমিনা বেগম নুবার অবস্থা দেখে তাকে স্বাভাবিক করার জন্য বলল, আমার সামনে এমন করছিস, জামাইয়ের সামনে কি করবি? নুবা আরো গুটিয়ে গেল, বিড়বিড় করে বলল, চাচি। আমিনা বেগম টিস্যু দিয়ে বুক পরিষ্কার করতে নিলেই নুবা চমকে উঠল। হঠাৎ স্পর্শকাতর জায়গায় হাত লাগায় তার মস্তিষ্ক তাকে সচেতন করলো। নুবার এরপর কাঁপাকাঁপি দেখে আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নুবা, তোর এরকম বেহাল অবস্থা দেখলে আমার নিজেকে দোষ দিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমি তোর সাথে কোনো অপরাধ করে ফেলেছি। আমিনা বেগমের এরকম কাতর কণ্ঠ শুনে নুবা কম্পিত কণ্ঠে বলল, আসলে প্রথম তো, তাই এমন হচ্ছে। আই থিঙ্ক সব ঠিক হয়ে যাবে। তুই তুমি এভাবে বলো না। পরবর্তী ধাপে নুবা নিজেকে শক্ত করে চেপে রাখলো। আমিনা বেগম বেস্ট পাম্প সুন্দর করে বসিয়ে বলল, এভাবে সেট করবে, তারপর পাম্প দিবে 3 থেকে 4 ঘন্টা পর পর। 15 থেকে 10 মিনিট করে পাম্প করবি, বুঝছিস? নুবা মাথা ঝুঁকালো। আমিনা বেগম সব প্রসেস বুঝিয়ে দিল। তিনি নিজে 3-4 বার পাম্প করে বুঝিয়ে দিলেন। তবে নুবা অনুভব করলো 4বারের বার তার বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে সে। আমিনা বেগম নুবাকে চেষ্টা করতে বলে, তবে তার দ্বারা হলো না। নুবা হাত বাঁকিয়ে ঠিক মতো শক্তি প্রয়োগ করতে পাম্প করতে পারছে না। তার সাহায্য প্রয়োজন। একেতে সে খুব নার্ভাস, তার উপর বুকে হালকা ব্যথা হচ্ছে, তাই নুবা সাহস জুগিয়ে শক্তি প্রয়োগ করতে পারছে না। নুবা আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আমার দ্বারা হবে না চাচি, অনেক কষ্টদায়ক, আমার হাত বাঁকিয়ে যাবে। বলেছিলাম পারবি না। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা ঝুঁকালো। আমিনা বেগম নিজ দায়িত্বে নিজের মেয়ের জায়গায় নুবাকে বসিয়ে সৎ মনে নুবাকে সাহায্য করলো। তবে সিচুয়েশন যত বাড়লো নুবা হতভম্ব হয়ে গেল, কারণ 10 মিনিটেই তার বুক ব্যথা শুরু হয়ে গেছে। নুবা না পেরে আমিনা বেগমের হাত ধরে বসলো, বিড়বিড় করে বলল, এখন আর না চাচি, বুক ব্যথা করছে প্রচন্ড, আর 5টা মিনিট সহ্য কর। নুবা ব্যথা সহ্য করতে না পেরে কেঁদে ফেললো। প্রথমবার এরকম অনুভূতি হওয়ায় ভয় আর ব্যথায় তার চোখ গড়িয়ে পানি পড়লো। নুবার কান্না কাটি দেখে আমিনা বেগম নুবাকে ছেড়ে দিল। নুবা বিড়বিড় করে বলল, এটা 3-4 ঘন্টা পর পর করলে আমি মরেই যাব। এর থেকে ভালো আয়রাকে বুক টানাও চাচি। আমিনা বেগম হেসে ফেলল। নুবার মাথায় হাত বুলিয়ে বলল, অন্তত পক্ষে 2-3 দিন এটা করতে হবে মা, তারপর না হয় আয়রাকে দিয়ে ফিট করানো হবে। নুবার শরীর ছেড়ে দিল, বুক লাল হয়ে গেছে। হাজেরা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? নুবা তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার মনে হচ্ছে আমার এই সিদ্ধান্ত আমার উপর অনেক ভারী পড়বে। 3-4 ঘন্টা পর পর পাম্প করতে হবে, আমি মরেই যাব। হাজেরা বেগম মেয়ের খারাপ লাগার কথা বুঝতে পেরে একটু রাগ হলো। তবে তার তবে কিছু বলল না, কারণ এখন আর কি করার। তাই মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, প্রথমবার তো, তাই খারাপ লাগছে, আর যেহেতু সিদ্ধান্ত নিয়েছিস পেছনে তো সরতে পারবি না।
নুবা চুপ করে রইল। আসলেই সে পারবে না। তখন প্রায় সন্ধ্যা। বাইরে কালো মেঘ জমেছে। নোভা বিছানায় লুটিয়ে আছে। একটু আগেই বেস্ট পাম্প করেছে। পাশে পড়ে আছে ফল। এখন তার অবস্থা খারাপ। সে না পারছে কান্না করতে, আর না পারছে কিছু বলতে, কারণ এটা তারই নেওয়া সিদ্ধান্ত। এদিকে পাশে পড়ে আছে ফল, হালকা খাবার। আমিনা বেগম দিয়ে গেছেন, যাতে একটু পর পর ডোবা খেতে পারে। আমিনা বেগম রাতের রান্না চড়াতে চড়াতে চিল্লিমিল্লি বলল, বাইরে বৃষ্টি আসছে, ছাদে কতগুলো কাপড়, আমার হাতে কাজ। এই তানিয়া, কোথায় গেলে তুমি? আফা, আমিও কাজ করতেছি, হাতে মরিচ বাটা। আমার হাতেও কাজ, কি যে করি। নুবা এত সময় সবই শুনছিল। সে উঠে বসলো, বুকে হাত দিয়ে বাইরে এসে বলল, মা, আমি যাচ্ছি, তুমি কাজ করো। হাজারা বেগম বিচলিত কণ্ঠে বলল, যেতে পারবি তো? নুবা যেতে যেতে বলল, আমি এতটাও অসুস্থ না। নুবা সব কাপড় হাতে তুলে নিচে নিচ্ছে। আকাশ কালো হয়ে আসছে, তুমুল ভাবে বাতাস বইছে। হঠাৎ নুবার কাছে বাধা পড়লো কেউ। তার পেছনে দাঁড়িয়ে নুবা চট করে পেছনে তাকালো। পরপরই দেখলো আরাব দাঁড়িয়ে আছে। হয়তো বাস তাড়াতাড়ি এসেছে। নুবা আরাবকে দেখে একটু ভয় পেল, তাই তাড়াতাড়ি কাপড় তুলে নিচে যাওয়ার পায়ে তার পায়তারা করলো। তবে আরাব নুবাকে থামিয়ে দিয়ে বলল, সম্পর্ক ব্যতীত আমার সাথে শুতে পারবি না, কিন্তু সম্পর্ক ব্যতীত অন্যের বাচ্চাকে দুধ খাওয়াবি, তাই না? নুবা দাঁতে দাঁত চেপে বলল, আমার ইচ্ছা। কেন করলি এমন? না করলেও পারতি, তুই তো জানতি আমি তোর বডি ফিটনেস কত পছন্দ করি। নুবার চোখের পলক ফেলে শান্ত কণ্ঠে বলল, যদি পারতাম তবে আপনার ওই শকুনের নজর আর হাত যেখানে যেখানে পড়েছে তা সব পুড়িয়ে ফেলতাম, তবে তা সম্ভব না। আরাব হেসে বলল, সামান্য বুক চাপলে সহ্য করতে পারিস না, কান্নাকাটি করে ঘর ভাসাস, আবার শরীর ঝলসে দিতে চাস। আর কি যেন, হ্যাঁ, তুই নাকি বিয়ে করে সংসার পাততে চাস। জামাইকে কিভাবে কন্ট্রোল করবি? হ্যাঁ, দেখা গেল কিছু করতে দিলি না, পরে অন্য নারীর কাছে চলে যায়। বলেই আরাব ঠোঁট হেলিয়ে হাসলো। নুবার কান ধরে গেল। সে রাগী কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলুন। মুখকে সামাল দিয়ে রেখেছি, না হলে এত সময় তোর কোথায় কোথায় মুখ মারতো জানিস। নুবার সহ্য হলো না, ঠাস করে আরাপের গালে চর বসিয়ে দিল। রাগে কম্পিত কণ্ঠে বলল, আর কিভাবে বললে আপনি বুঝবেন? আপনি একটা জঘন্য মানুষ। আপনার নিজের বিবেক বাঁধে না নিজেকে আমার কাছে এতটা ছোট করতেছি? এখন আপনার চেহারা দেখলেও আমার গা গুলিয়ে আসে। এখনো সময় আছে, মানুষ হন, না হলে আমি সবাইকে সবকিছু বলে দেব। বলেই নুবা চলে যেতে লাগলো। আরাব যেতে দিল না। নুবার কাপড়ের ঢের থেকে একটা ওড়না নিয়ে নিল আরাব। ছাদ পার করবার আগেই আরাব নুবাকে পেছন থেকে হামলা করলো। হঠাৎ মুখের উপর কাপড় পরে নুবা হকচকিয়ে গেল। হাত থেকে কাপড়গুলো পড়ে গেল। নুবার কিছু বুঝে ওঠার আগে আরাব ওড়না দিয়ে শক্ত করে নুবার মুখ পেঁচিয়ে দিল। নুবা দুই হাত দ্বারা আরাবকে আঘাত করলে আরাব তার দুই হাত পেছন দিয়ে মুচড়ে ধরলো। পরপর তাকে ছাদের উঁচু নিচু পাকায় ফেলে দিল। হঠাৎ এরকম পড়ে যাওয়ায় নুবার এক পাশের গাল ছিলে গেল। নুবা উহ উহ করতে লাগলো, কারণ সে মুখে ওড়না পেঁচানোর কারণে কথা বলতে পারছে না। আরাপ একটা অন্য কাপড় দিয়ে নুবার হাত বেঁধে দিল। অতঃপর নুবার কোমর অব্দি কুকরানো চুলের খোপা খুলে চুল নিজের হাতে পেঁচিয়ে তাকে হ্যাচড়া টানে ছাদের এক কোনায় নিয়ে যেয়ে ফেল। দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে নুবার কপাল ফুলে উঠল। উল্টো করে টানায় নুবার বুক পেট সব ছিলে গেল। রক্ত ঝরতে শুরু করলো। ব্যথায় নুবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়লো। আরাপ নুবার চুলের মুঠি আরো শক্ত করে ধরলো। অতঃপর নুবার সামনে হাঁটু গেড়ে বসে দাঁতে দাঁত চেপে বলল, একবার নয়, দুবার নয়, তুই আমার গায়ে হাত তুলেছিস। তুই কি ভাবছিস আমি কিছু বলবো না? আজ তোর এমন অবস্থা করবো যে সারাদিন আমার দিকে গলা উঁচু করে কথা বলার আগে 100 বার ভাব। নুবার শরীর তিরতির করে কেঁপে উঠল। নুবা মাথা ঝুঁকিয়ে না করতে লাগলো। আরাপ নুবার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। নুবা গুটিয়ে গেল, হু হু করে কেঁদে উঠল। আরাপ নুবার সুন্দর বদনে হাত বাড়িয়ে দেওয়ার আগে ছাদ থেকে শব্দ ভেসে এলো। কেউ ধূপধাপ পায়ে ফেলে ছাদে আসছে। আরাপের রাগে মাথা ফেটে গেল। এবারে নুবা তার হাত থেকে গেলে আর 10 মিনিট পর আসলে কি হতো? আরাপ নিজের রাগ সংবরণ করে নুবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই বিষয়ে কেউ জানে তবে মনে রাখিস, সর্বপ্রথম তোর ইজ্জতে হাত দেব। খোলা বাজারে তোকে উলঙ্গ করে ঘোরাবো, আর তারপর তোকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো।
আর আমার রাগ সম্পর্কে তোর ভালো মতো জানা। বলেই আরাপ নুবার হাত মুখ খুলে দিল। নুবা টু শব্দও করলো না। আরাপ পাশের পাইপ বেয়ে একটা রুমের বারান্দায় চলে গেল। নুবা ওখানেই বসে ফুঁপিয়ে উঠল। বুকটা অনবরত কাঁপছে। তার সাথে কেন এমন হয়? নুবা দুই হাত দিয়ে মুখ চেপে কেঁদে উঠল। এই মানুষটাকে সে এক সময় ভালোবেসেছিল, কতই না স্বপ্ন দেখেছিল। নুবার ভাবতেও কষ্ট হয় যে আরাপ তাকে আগলে রাখতো, সেই এখন তার সম্মান লুটে পুটে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? তার ভিতরে তো এমন কিছুই নেই। আরাপ কোন মোহে তার পেছনে হাত ধুয়ে পড়েছে? সে কি অনেক সুন্দর? এই প্রশ্নটা নিজেই নিজেকে করলো নুবা। মানুষ কতটা স্বার্থপর! নিজের কামনা মেটানোর জন্য নুবার ছোট্ট মনটাকে ভেঙে গুঁড়িয়ে দিল। নুবা যখন বুঝতে পারলো কেউ একজন ইতিমধ্যে ছাদে চলে এসেছে, নুবা উঠে দাঁড়ালো। পাশে পড়া ওড়না গায়ে জড়িয়ে নিল। নুবা এগিয়ে যেয়ে দেখলো আরহাম দুই পকেটে হাত গুজে দাঁড়িয়ে পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকিয়ে আছে। আরহাম যখন টের পেল সামনে কেউ, সে ফিরে তাকালো। নুবা কোনো দিকে না তাকিয়ে কাপড় তুলে নিল। আরহাম নুবাকে ভূতের মতো চুল ছেড়ে রাখতে দেখে বলল, এই সময় ছাদে, তাও এই অবস্থায় কেন? নুবা শুকনো ঢোক গিলে বলল, কাপড় নিতে এসেছিলাম, বাতাসে চুল খুলে গেছে। আরহাম অন্ধকারের তাড়নায় নুবার রক্তাক্ত মুখ দেখতে পেল না। নুবা কথাটুকু বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আরহাম পেছন ফিরে তাকিয়ে রইল। তার কাছে কিছু একটা উল্টাপাল্টা লাগলো, তবে বেশি প্রশ্ন করলো না। কারণ সে এত বেশি কথা বলা মোটেও পছন্দ করে না। প্রয়োজন পড়লে বলে, না পড়লে বলে না। নুবা দুই সিঁড়ি পার করে হাঁটতে যেয়ে ঝুলতে থাকা কাপড়ে পা বেঁধে ৬ সিঁড়ি উল্টে পড়ল। হঠাৎ এমন হয় আরহাম বেশ চমকে উঠল। তোর তাড়াতাড়ি ছুটে গেল, নুবা। আরহাম ছুটে যেয়ে নুবাকে কোলে তুলে নিল। অতঃপর সিঁড়িতে লাগানো লাইটের আলোতে চোখে পড়ল মুখের একপাশ ছিলে গেছে, কপাল ফুলে আছে। আরহাম ভুরু কুঁচকে নিল। এই মেয়ে ওঠো, নুবা, এই নুবা। তবে নুবা উঠল না। নুবাকে কোলে নিয়ে লিভিং রুমে আসতে দেখে আরাপের শরীর জ্বলে উঠল। তার জন্যই তার যেন সহ্যই হলো না এই বিষয়টা। আরহাম নুবাকে এনে সোফায় শুইয়ে দিল। এর ভেতরে ঝড়ের তাণ্ডব শুরু হলো। সবাই দৌড়ে আসলো আর নুবার এই অবস্থা দেখে চমকে উঠল। হাজেরা অবিশ্বাস চোখে আরহামের দিকে তাকালো, কারণ তার মনে হচ্ছে এই অবস্থার জন্য আরহাম দায়ী। হাজেরা মেয়েকে বুকে জড়িয়ে নিল। তানিয়াকে তাড়া দিয়ে বলল, পানি 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 নিয়ে এসো। এরই মধ্যে আরশি আমিনা বেগম আয়রাকে নিয়ে নিচে নেমে এলো। নুবার চোখ খুলে সব দিকে একবার চোখ ঘুরিয়ে নিল। হাজেরা কান্না করতে করতে বলল, কি হয়েছে রে মা? এমন হলো কি করে? নুবা মায়ের দিকে তাকিয়ে ফুঁপে উঠল। পরপর মাকে জাপটে ধরলো। হাজেরা বেগম আরো ভেঙে পড়ল। কম্পিত কণ্ঠে বলল, কি হয়েছে? হ্যাঁ বল মাকে, বল নুবা। হাজেরা বেগম মেয়ের দুই গালে আগলে নিল। নুবা মায়ের থেকে চোখ সরিয়ে পেছনে তাকালো। নজরে পড়লো আরাব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জল জল করছে, যেন নুবাকে ঝলসে দিবে। নুবা মায়ের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলল, মা, মাথা ঘুরে ছাদ থেকে পড়ে গিয়েছিলাম, পরে উঠে কাপড় নিয়ে আসতে চেয়ে কাপড়ে পা বেঁধে পড়ে গেছি, এরপর কি হয়েছে মনে নেই। নুবার কথায় হাজেরা বেগমের বিশ্বাস হলো না, কারণ সে নিজের চোখে নুবার ক্ষতস্থান দেখেছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ ধারালো জায়গায় ফেলে তার মেয়েকে নির্মমভাবে টেনে হেঁচড়েছে, তাই এই অবস্থা। তবুও হাজেরা কিছু বলল না, শুধু মেয়ের কথা ভেবে। আমিনা বেগম বেশ চিল্লাচিল্লি করলো, নুবাকে কেন ছাদে পাঠিয়েছে? মেয়েটা এমনিতেই অসুস্থ। রুম থেকে সবাই চলে গেছে। হাজেরা বেগম মেয়ের ক্ষততে মলম লাগাতে লাগাতে বলল, সত্যি করে বল নুবা, এসব কে করেছে? নুবা কান্না চেপে শান্ত কণ্ঠে বললাম তো পড়ে গিয়েছিলাম না। হাজেরা একটু রেগে বলল, মায়ের কাছে মিথ্যা বলছিস? কোনোভাবে এটা আরহামের কাজ না তো? দেখেই বোঝা যাচ্ছে কেউ ইচ্ছা করে এগুলো করেছে। আমাকে কি বলদ মনে করিস নাকি রে? নুবা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। তার মা আরহামকে এত খারাপ চোখে কেন দেখে? লোকটা একটু কেমন অদ্ভুত, কিন্তু আরাপের মতো মুখোশধারী জানোয়ার না। নুবার শুকনো ঢোক গিলে বলল, মা বিশ্বাস করো, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তারপর উঠে দাঁড়াতে পারছিলাম না, তাই হেসটে হেসটে ছাদের রেলিং এর পানির পাইপ ধরে উঠে দাঁড়িয়েছি। তারপর সিঁড়ি থেকে পড়ে যেয়ে মাথা ফুলে গেছে। আর আরহাম ভাই তো আমাকে হয়তোবা নিয়ে আসছে, তাই না? হাজেরা বেগম এক পলক মেয়ের ভীতু মুখের দিকে তাকালো। নোবা মায়ের চাহনি দেখে মলিন কণ্ঠে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না মা? নোবা মাত্র খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়েছে। এমন সময় একটা মুহূর্তে আমিনা বেগমের রুমে প্রবেশ করলো। কোলে আয়রা আর এক হাতে বেস্ট পাম্প। নুবা আমিনা বেগমের হাতে বেস্ট পাম্প দেখে নুবা আবারও চোখ বন্ধ করে নিল।
হাজেরা বেগম এক পলকে এই দৃশ্য দেখে বলে উঠল, মেয়েটাকে মারবেন নাকি আপা? এমনিতেই মেয়েটা আমার পড়ে যেয়ে অর্ধেক বুক ছিলে নিয়ে এসেছে। হাজেরার কথায় আমিনা বেগম হাসলো, নোবার মাথার কাছে বসে বলল, এতটা অমানুষ ভেবেছ নাকি আমাকে? আমি তো এটা দিতে আসলাম যাতে নুবা যখন ভালো অনুভব করে তখন যাতে তুমিও সাহায্য করতে পারো। নুবা ভেতরে ভেতরে শান্তি পেল কথাটা শুনে। আমিনা বেগম আয়রাকে নুবার পাশে শুইয়ে দিয়ে অসাম করে বস আসন করে বসলো। হাজেরাকে উদ্দেশ্য করে বলল, মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো। এই রাগ করে শুধুই মেয়ের কান্না দেখে নাকি আমাদের স্বার্থপর ভেবে? হাজেরা বেগম একটু হাসলো, হাতে থাকা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখতে রাখতে বলল, মেয়েটা আমার খুব নাজুক, বরাবরই সহ্য ক্ষমতা কম, তাই একটু একটু অভিমান হয়। তবে আয়রার কথা ভাবলে মনে হয় আজ যদি আমার নাতি নাতনির সাথে এরকম হতো, তাই বেশি রাগ আসে না। আমিনা বেগম রুবার মায়ের কথায় সন্তুষ্ট হলো। তারা পাশাপাশি বসে আরো কিছু সময় কথা বলল। এদিকে আয়রা ড্যাব ড্যাব করে নুবার দিকে তাকিয়ে আছে। নুবার ছোট ছোট চোখ করে আয়রার দিকে তাকিয়ে আছে, যেন দুজনে চোখে চোখে কথা বলছে। আয়রা মাথা নেড়ে চেড়ে বুঝালো, কি রে ভাই, দুধ কবে দিবি আর? কত না খেয়ে থাকবো? নুরা চোখ নোবা যেন চোখ গরম করে বোঝালো, বললেই হলো নাকি? 2-3 বাচ্চার মা হয়েছি আমি যে তুই চাইলেই দুধ দিয়ে দেব? আজব। এভাবেই দুইজন দুজনের দিকে শুভ দৃষ্টি করতে লাগলো। অনেকটা সময় পর আমিনা বেগম উঠে দাঁড়ালো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, রাত হয়েছে অনেক, এখন যাই, আসেন দাদু ভাই। বলেই আয়রাকে কোলে নিতে লাগলো। নুবা আমিনা বেগমকে থামিয়ে দিয়ে বলল, থাক, আমার কাছে থাক চাচি। হাজারা বেগম আয়রার গাল টেনে পড়ল, এত ফাজিল, রাত কয়টা বাজে, ঘুমাচ্ছেন না কেন হুম? আয়রা গাল টানায় ঠোঁট ফুলালো, পরপরই চোখ মুখ খিচে কেঁদে উঠল। হাজরা বেগম মুখে হাত দিয়ে বলল, বাপ রে বাপ, ছোট মরিচের কি ঝাল, কিছু বলাও যাবে না। নুবা মেকি হাসলো মায়ের কথায়, সাথে মাকে শাসিয়ে বলল, যাও তো মা, আয়রা বাবুকে তার আর পচিও না, বেচারি লজ্জা পাবে। নুবা উঠে বসলো, আয়রাকে কোলে নিয়ে শখানিক চুমু খেলো, বলল, ঘুমান, অনেক রাত হয়েছে, না হলে পরে ভাও আসবে আর তোমাকে ধরে নিয়ে যাবে। আয়রা নুবার বুকের সাথে মিশে আস্তে আস্তে চোখ বন্ধ করলো। হাজরা বেগম পাশে শুয়ে শুয়ে বলল, আমি শুয়ে পড়লাম, ওর দাদি ওকে নিতে আসলে দিয়ে দিস, বলে তো গেল পরে ওকে নিতে আসবে। নুবা মাথা ঝাঁকিয়ে বলল, চাচি আসলে আমি ওকে দিয়ে দেব, তুমি ঘুমাও। আয়রা সময়ের ব্যবধানে ঘুমিয়ে গেল। মিনিট খানিক পার হতে দরজায় কেউ এসে কড়া মারল। নুবা ভাবলো হয়তো বা চাচি, তাই মৃদু কণ্ঠে বলল, ভেতরে আসো চাচি। তবে আমিনা বেগমের বদলে আরহাম ভেতরে প্রবেশ করলো। এসেই কোনো সতর্ক বার্তা ব্যতীত খপ করে মেয়েকে কোলে নিয়ে নিল। হঠাৎ এমন হওয়ায় নোবা কিছুটা চমকে উঠল। আরহাম ঝড়ের গতিতে এসে তুফানের গতিতে মেয়েকে নিয়ে চলে গেল। আরহামের এরপর খাপছাড়া আচরণে নোবা অসন্তুষ্ট হলো। তার কাছে মনে হলো যেন তার মেয়েকে সে খেয়ে ফেলছে। এসে তাই খাবলা মেরে মেয়েকে নিয়ে নিল। কেটে গেছে 2-3 দিন। ঘরের জানালার পাশে চুপচাপ বসে আছে নোবা, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এই কয়েকদিন অনেক কিছুই বদলে গেছে, কিন্তু তার মনের অস্থিরতা যেন একটু কমেনি। প্রতিদিনের মতো না চাইলেও কোনো স্বার্থ ব্যতীত নোবাকে লড়াই করতে হচ্ছে। বাইরে বিকেলে নরম রোদ পড়েছে, অথচ তার হৃদয়ে জমে আছে একরাশ অন্ধকার। কেন তার জীবনটা এমন হলো? বাকি সবার মতো হাসি খুশি হলে কেমন হতো? নোবার সুন্দর জীবনের অর্ধ অংশ নষ্ট করেছে আরাম, আর না পারে বলতে, না পারে সহ্য করতে। নোবার ভাবনার ভেতরে হঠাৎ করে দরজায় মৃদু শব্দ হলো। নিজের অজান্তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। বাইরে থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতে অবাক হলো। আরহাম এসেছে, তবে কেন? সে তো আসে না, তার মেয়ে এই রুমে থাকলেই আসে। নোবার সাথে আরহামের কোনো কথাও হয় না। খাবার টেবিলে দেখা হয়, মাঝে মাঝে আয়রা কান্না করলে শুনতে পায়, এতটুকুই তার জীবনের আরহাম আর তার মেয়ের অস্তিত্ব। নুবা মাথার কাপড় টেনে দিয়ে এগিয়ে আসলো। হঠাৎ উঠে দাঁড়ানোতে বুকটা চিনচিন করে উঠল। তবুও এগিয়ে আসলো সে, মৃদু কণ্ঠে বলল, আপনি যে, কোনো সমস্যা? আরহাম উত্তর দিল না, তবে পর পর বিছানার উপর একটা নয়, দুইটা নয়, 8টা টাকার বান্ডিল ছুঁড়ে মারল।
দেখে বোঝাই যাচ্ছে সব 1,000 টাকার নোট। নুবা হতভম্ব হলো, কিছু সময় টাকার দিকে তাকিয়ে থেকে নীরবতা ভেঙে পড়ল। এগুলো কি? আরহাম শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাজের ফলস্বরূপ এটা সামান্য উপহার। 8 লাখ আছে, বাকিটা কাজ শেষ হলে তুমি মন মতো চেকে বসিয়ে দিও। নুবা হতভম্ব হলো। আজ নিয়ে প্রায় 4 দিন সে দিনগুলো কাটার পর দিয়ে পার করে আসছে। এর বিনিময়ে তার উদারতাকে টাকার বিনিময়ে কেনা হচ্ছে। নুবার হাসি পেল। নুবা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আপনার কি মনে হয় আমি টাকার জন্য এগুলো করছি? আরহাম নুবার ক্লান্ত মুখের দিকে তাকালো, পরপরই বলল, অফকোর্স, তোমাকে দিয়ে তো আর ফ্রি ফ্রি এসব করাতে যাব না। নুবা সময় নিয়ে নরম কণ্ঠে বলল, আপনি অসুস্থ মস্তিষ্কের হলেও ভেবেছিলাম মনটা পরিষ্কার আছে। তবে আপনিও বুঝিয়ে দিলেন টাকার অহংকার কখনো কাউকে রেহাই দেয় না। টাকা আছে বলে অহংকারের সাথে আমার সিদ্ধান্তকে কিনে নিতে চাইলেন। পরপরই নুবা বিড়বিড় করে বলল, আপনার ভাই এক চরিত্রহীন অহংকারী, আর আপনি তো তার থেকেও খারাপ। টাকা দিয়ে মানুষের ভালোবাসা, সততা, উদারতাকে কিনতে চাইছেন। মনে করছেন এগুলোর বিনিময়ে সব ঋণ শোধ করবেন? ভেবেই হাসল নুবা। বার বরাবর বাবার মৃত্যুর পর নুবা একটু দুর্বল। চোখের সামনে বাবার ছেঁড়া ফাটা শরীর দেখে সে নুইয়ে পড়েছিল। সেই ধাক্কা সে এখনো ভোলেনি। তাই সে ভীতু। সহ্য ক্ষমতা কম, তবে সে লোভী না। আপনার এই টাকা আপনিই রেখে দিন, ভবিষ্যতে কাজে আসবে। আমার দরকার নেই। নুবার কথা আরহামের মাথায় না ঢুকলেও তখন বলা, আপনি অসুস্থ মস্তিষ্কের, কথাটা শুনে বেশ ক্ষেপে গেল আরহাম। তবে কিছু বলল না, শুধু নুবাকে শাসিয়ে গেল। আমি অসুস্থ তা তোমাকে এখনই বুঝিয়ে দিতাম। তবে তোমার ভাগ্য ভালো তুমি এখন আমার মেয়ের বেঁচে থাকার একটা অংশ না হলে। নুবা বলেই নুবাকে শাসিয়ে রেখে গেল। নুবা চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইল। হাজারা বেগম রুমে প্রবেশ করে বিছানায় এত টাকা দেখে অবাক হলো। ভুরু কুঁচকে বললেন, এসব কি নুবা? নুবা ক্লান্ত কণ্ঠে বলল, আয়রার বাবা দিয়ে গেছে আমার উদারতার উপহার হিসেবে। হাজারা বেগম কিছুটা ক্ষিপ্ত হলেন, রাগী কণ্ঠে বললেন, তারা নিজেকে কি মনে করে? টাকা দিয়ে সবকিছু কেনা যায়? নুবা হেসে বলল, তোমারও যদি এই টাকার প্রয়োজন না হয় তবে যারটা তাকে ফিরিয়ে দিয়ে আসো। তুই যে দিয়ে আর বলে তুই যে দে আর বলে হয় যাতে এই টাকা দিয়ে তার মেয়ের জন্য মা কিনে আনে। বলেই হাজারা বেগম রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। নুবা টাকাগুলো গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে হয়ে আসলো। আসতে পারি চাচি? আয় বলতে হয়। নুবা ভেতরে প্রবেশ করে দেখলো আমিনা বেগম মুখে রুমাল বেঁধে রুমে নতুন চাদর পাচ্ছে। নুবা মুচকি হেসে বলল, মাকে বললেও তো পারতে তুমি এইসব করছো যে। সব কি আর সবাইকে বললে হয়? তোর মাকে সব বললে আমি কি করব? নুবা উত্তর দিল না। চাদর পাতা হয়ে গেলে বিছানায় যেয়ে বসলো। আমিনা বেগম নুবার সামনে বসে বলল, হঠাৎ এরই যে, কিছু হয়েছে? বুকটুক ব্যথা করছে নাকি কোনো সমস্যা হয়েছে? নুবা টাকাগুলো বিছানায় রেখে বলল, সেটা তো হচ্ছেই, তবে অন্য কাজে এসেছি। আমিনা বেগম টাকাগুলো দেখে ভুরু কুঁচকে নিল। নুবা ক্লান্ত কণ্ঠে বলল, তোমার বড় ছেলে দিয়ে গেল। আমার কাজের দরুন এই টাকা দিয়ে ঋণ শোধ করতে চাইছিল। তার মতে আমি টাকার জন্য এইসব করছি। বলতে বলতে নুভার চোখের থেকে গড়িয়ে পড়ল পানি। তবুও ঠোঁটে হাসি টেনে বলল, জানি না চাচি কেন কোনো এমন মেয়ে এমন আছে কিনা যে নিজের বুকের দুধ পান করানোর বদলে টাকা উসুল করবে, কোনো বাচ্চার পেট ভরানোর বদলে উপহার হিসেবে টাকা নেবে। আমি পারবো না, তাই তোমার কাছে আসলাম। ছেলের কর্মকাণ্ডে আমিনা বেগমের রাগ হলো। নুবা যে কষ্ট পেয়েছে আমিনা বেগম টের পেল, তাই বিনতির কণ্ঠে বলল, ওর কথায় কষ্ট পাস না মা, ছোটবেলা থেকে অন্য দেশের মাটিতে বড় হয়েছে তো হয়তোবা বুঝতে ভুল করেছে। তবে আর এরকম কিছু হবে না, তুই ভুল বুঝিস না। নুবা টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, তোমার ছেলের সামনে যে দুটো কথা বলার আমার সাহস নেই, তবে তুমি তাকে টাকাগুলো দিয়ে বলবে যে এগুলো আমি আয়রাকে দিয়েছি। অবশ্য আমি জানি না আয়রা আমার ভেতরের কি সম্পর্ক বা এই সম্পর্কের নাম কি। তবে যদি ধরি আয়রার কাছে কেউ হিসেবে ওকে এটা উপহার দিলাম। এই টাকার ওর কাজে লাগবে।
আমার কাছে মূল্যবান কিছু নেই যে ওকে দেব। না হয় ওর বাবার টাকায় ওকে ফিরিয়ে দিলাম, আশা করি ও নিরাশ হবে না। বলেই উঠে দাঁড়ালো নুবা, আর একটি শব্দ ব্যয় না করে চলে আসলো। আমিনা বেগম কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমাকে কে বলেছে নুবাকে আগ বাড়িয়ে টাকা দিতে? ওই মেয়েকে তোমার এরকম মনে হয়? তোমার টাকা তোমাকেই মোবারক করে গেছে ও। বলে বিছানায় টাকাগুলো ছুঁড়ে মারলো আমিনা বেগম। আরহামের প্রচন্ড রাগ হলো, এই মেয়ের কত বড় সাহস তার দেওয়া জিনিসকে অবজ্ঞা করছে। আমিনা বেগম ছেলেকে শাসিয়ে বলল, নুবার থেকে দূরে থাকবে আরহাম। আমি চাই না মেয়েটা তোমার ব্যবহারে কষ্ট পাক, নিজেকে ছোট ভাবুক। আমি যাতে না দেখি তুমি ওর আশেপাশে ঘেঁষছো, মনে থাকে যেন। আমিনা বেগম রুম থেকে বের হতে আরহামের চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। নুবা বুকে বালিশ চেপে শুয়ে আছে, বাইরে থেকে ভেসে আসছে বিয়ের আমেজ। আর মাত্র কিছুদিন পর তার গায়ে হলুদ, অলরেডি বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আমিনা বেগম এসব নিয়েই ব্যস্ত, তাই হাজেরা বেগমের মেয়ের দিকে খেয়াল রাখাতে হচ্ছে। তবে মেহমানরা আগমনে নুবার দেখাশোনার খেয়াল রাখার দিকটা একটু হলেও ঘাটতি পড়েছে। গত 3 ঘন্টা আগে নুবাকে বেস্ট বাম দেওয়া হয়েছে, সেই থেকে নুবার বুকে অসহ্যময় যন্ত্রণা হচ্ছে। এখন বুকে পাম্প দিলে মনে হয় শরীরের ভেতর শিরাগুলোকেও উপরে টেনে ফেলছে। অধৈর্য হয়ে গেছে নুবা, সহ্যের বাইরে হয়ে যাচ্ছে সবকিছু। নুবা শুয়ে শুয়ে গুঙাচ্ছে, তবে শব্দ করতে পারছে না। এখন বুকে ব্যথা থাকার জোরে শব্দ করে কথা বললে বা কান্না করলে বুকে চাপ করে। নুবা নিজেও জানতো না নুবা এভাবে ফেঁসে যাবে, এটা এত কষ্টদায়ক হবে। একটু আগে হাজেরা বেগম রাগারাগি করে গেছেন, কারণ সে 100 বার বলেছিল না করে দিতে, কিন্তু নুবা শোনেনি। তাই সে বলে গেছে, একদম আমার সামনে কান্নাকাটি করবি না। তোকে বলিনি আমি এই ব্যাপারে? তুই শুনেছিলি আমার কথা? এখন একদম কান্নাকাটি করবি না, না হলে গলায় ফাঁস দিয়ে তোকে ঝুলিয়ে রাখবো। কথাগুলো ভাঙা কণ্ঠে বলেছিল হাজেরা বেগম। এই পরিবারের উপর তার প্রচন্ড ক্ষোভ, কারণ সবাই বলেছিল শুধু ওষুধ তো খাবে, তাছাড়া কিছু হবে না। কিন্তু তার মেয়েটা যে এখন গলা কাটা মুরগির মতো ছটফট করছে, এটা কেউ কি ভাগ করে নেবে? এই দুঃখ রাগে ছড়ফড়িয়ে মেয়ের উপর। সে তো জানে না তার মেয়েটা সারা রাত বুকের যন্ত্রণায় ঘুমাতে পারে না। সে তো মা, সে তো বুঝে তার মেয়ের কষ্ট। হাজারা বেগম ব্যস্ত হাতে কাজ করছিল, তখনই আমিনা ব্যস্ত পায়ে হেঁটে আসলো। তো তাড়াতাড়ি কণ্ঠে বলল, নুবা কি দুপুরে খাবার খেয়ে ওষুধ খেয়েছে? হাজারা বেগম শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ খেয়েছে। তাহলে তুমি ওঠো এখান থেকে, যে নুবাকে একটু বুকে। আমিনা বেগমের কথা শেষ হওয়ার আগে হাজেরা বুঝে গেল সে কি বললে, তাই কাট কাট কণ্ঠে বলল, ওর বুকে ব্যথা করছে, তাও একটু তো পাম্প দিতে হবে। তো হাজেরা, না হলে সমস্যা হবে না? যাও, তুমি এগুলো রেখে উঠো, আমি তানিয়াকে বলছি এগুলো করতে। আমার হাতেও কাজ, না হলে আমিও যেতাম। বলেই আমিনা বেগম চলে গেল। হাজেরা বেগম ঘরে বটি ফেলে রুমে গেলেন। এই মাত্র মরিচ কেটেছে, সেই হাত তো ধুলেন না তিনি। রুমে যেয়ে দেখলেন নুবা গুটিসুটি মেরে বালিশে মুখ গুজে শুয়ে আছে। হাজেরা বেগম যে মেয়ের হাত ধরে টেনে উঠালেন, উঠ। নুবা চোখ তুলে মায়ের দিকে তাকালো। হাজেরা বেগম হাতে বেস্ট বাম নিয়ে কোনো সতর্কতা ব্যতীত নুবার নাজুক জায়গায় হাত দিল। নুবা তিরতির করে কেঁপে উঠল, কম্পিত কণ্ঠে বলল, মা, এখন না, আমার পুরো বুক শিরশির করছে। হাজেরা বেগম মেয়ের কথা শুনলেন না, রাগী কণ্ঠে বললেন, মর তুই, মরলেও তাদের কি? তাদের তো নিজের স্বার্থ রক্ষা হতে হবে। হাজেরা বেগম বেশ খারাপ লেগেছে বলল, মেয়েটা তার অসুস্থ, তারপরেও কিভাবে এই কাজ করতে বলে। ওদের উপর রাগ না তুলতে পেরে মেয়ের উপর তুলছে। নুভা কাঁপতে থাকা হাত দিয়ে তার মাকে সরিয়ে দিতে চাইল। চোখের পানি নাকের পানি এক করে বলল, অনেক কষ্ট হচ্ছে মা, প্লিজ তুমি অন্ততপক্ষে আমার দিকটা বোঝার চেষ্টা করো। নুবার কান্না দেখে হাজেরা বেগম বেস্ট বামটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে মেয়ের সাথে তিনি হু হু করে কেঁদে উঠলেন। মেয়ের 2 গাল আঁকড়ে ধরে বললেন, তোকে 100 বার না করেছিলাম আমি। তুই বুঝতে পারছিস, যেখানে তুই মাই হোসনি, সেখানে শুধু ওষুধের মাধ্যমে এইসব করা হচ্ছে। কতটা ক্ষতি হচ্ছে তোর। এখন কি এই কষ্টের ভাগ নিবে কেউ? নুবা বিছানায় লুটিয়ে পড়ল। এমনিতেই তার একটু আধটু ব্যথা পেলে মাথা ঘুরে ওঠে, এর ভিতরে এত জ্বালা হচ্ছে আর সহ্য হচ্ছে না তার।
তার থেকে ভালো মনে হচ্ছে একটা বিয়ে করে নিত সে, বাচ্চাও নিয়ে নিত। বাচ্চা হলে তারপর দুজনকে একসাথে বুকের দুধ দিত। এটা মনে হয় এই কৃত্রিম ভাবে তৈরি করা থেকে সহজ ছিল। হাজেরা বেগম রুম থেকে বের হয়ে গেল। মেয়েটার জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। নুবা সহ্য করার চেষ্টা করলো, তবে ৩-৪ বার পাম্প দেওয়ার ব্যথা এখন আরো বেড়েছে। আরশি মাত্র এদিকে আসছিল, হঠাৎ নুবার গুনগুন কান্না শুনে রুমে প্রবেশ করলো। নুবাকে এভাবে কান্না করতে দেখে চমকে উঠলো, কিছুটা বিচলিত হয়ে বলল, এই নুবা, কি হয়েছে তোর? নুবা ভাঙা কণ্ঠে বলল, অনেক ব্যথা হচ্ছে আপু। তোমরা কেন আগে বলনি এত কষ্ট হয়? কেন বলনি? তাহলে আমি কখনো রাজি হতাম না। বলেই নুবা কাঁদতে লাগলো। আশি বেশ ভয় পেয়ে গেল, না পেরে তার মাকে ডাকতে গেল। মা, নুবা কান্নাকাটি করছে, তুমি একটু এসো, দেখো তো কি হয়েছে। রুমে সবাই হাজির হয়েছে, কয়েকজন মেহমানও এসেছে, কানাঘুষা করছে। এর আবার কি হলো? আমিনা বেগম নুবার বেহাল অবস্থা দেখে রুম থেকে সবাইকে বের করে দিল। মোবাইলটা নিয়ে ডাক্তারের কাছে কল করলো। ৩ বার রিং হতে নাইম সাহেব ফোন উঠিয়ে সালাম দিল। আমিনা বেগম সালামের উত্তর নিয়ে বলল, ভাইজান, আপনি তো বলেছিলেন কোনো ক্ষতি হবে না, কিন্তু নুবার তো বুকে ব্যথা হচ্ছে, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। নাইম সাহেব শান্ত কণ্ঠে বললেন, চিন্তার বিষয় নেই, হয়তোবা বাইরে থেকে কোনো অজানা বস্তু শরীরে প্রবেশ করায় শরীর প্রতিক্রিয়া করছে। এমনই হবে, ওকে রেস্টে রাখুন। মেয়েটা অনেক কান্নাকাটি করছে, ফার্মেসি থেকে কোনো ওষুধ এনে দেব? নাইম বিরক্তি নিয়ে বলল, আরে না, সমস্যা হবে, রাতের ওষুধের সাথে ব্যথার ওষুধ আছে, ধৈর্য ধরতে বলুন, সব ঠিক হয়ে যাবে। ব্যথায় ব্রেস্ট পাম্প করতে দিচ্ছে না, কি করব? আয়রাকে দিয়ে সোকিং করান। বেশি সমস্যা হলে ব্রেস্ট পাম্প দেওয়ার দরকার নেই। নুবা দাঁতে দাঁত চিপে শুয়ে আছে, না বসে, না শান্তি, না শুয়ে। শরীরের ভেতরের অশান্তি থাকলে ঘুম কি আসে? হাজেরা বেগম পাশে বসে আছে। আমিনা নুবাকে শান্ত করছে। কান্না করিস না নুবা, বিড়বিড় করে বলল, আমি ওই বালছাল আর করব না, আমার কষ্ট হয়। নুবার কাট কাট গলার শব্দ। আমিনা বেগম বুঝতে পারলো নুবায় ব্যথা উল্টাপাল্টা বকছে। ডক্টরকে বলছি, তোর কষ্ট হলে ওইসব দরকার নেই বলেছে। নুবা যেন আমিনা বেগমের কথায় একটু শান্ত হলো। রাতের দিকে ওষুধ খাওয়ানোর পর নুবা একটু শান্তি পেল। সারাদিনের অত্যাচারের পর একটু শান্তিতে ঘুম দিল। মেহেরিমা সকাল সকাল পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে। সে খেতে খেতে তার মাকে জিজ্ঞেস করলো, মম, ওই মেয়েটার কি হয়েছিল? চাচিকে জিজ্ঞেস করেছিলে? মেয়েটার মা বলল, না, তোর চাচি কিছু বলেনি। মেহেরিমা আরাফের চাচাতো বোন, দেখতে খুবই সুন্দরী, যেমন রূপ তেমন পা অব্দি চুল। তবে একটা জিনিসের কমতি আছে, তা হলো ভদ্রতা। খুব অভদ্র, মানে অহংকারে। হবেই না বা কেন? যেমন বাপের টাকা আছে তেমনি রূপও আছে। তার ছোট একটা ভাই আছে, মাহাদি। তারা কালই এখানে এসেছে। আরহাম সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে আসলো। তার ঘুম ভালো হয়নি, কারণ মেয়েটা প্রচন্ড জ্বালাতন করেছে। আরহাম লিভিং রুমে এসে বসলো, তবে শান্তি পেল না, কারণ তার চাচি, তার চাচাতো বোন বসে আছে। আর বরাবরই তার বেশি মানুষ পছন্দ না। তার উপর এরকম আত্মীয়দের সে দুই চোখে সহ্য করতে পারে না। অবশ্য এর কারণ আছে। মেহেরিমা আরহামকে দেখে এগিয়ে আসলো, কারণ তার কোলে আয়রা। এসেই হেসে বলল, গুড মর্নিং ব্রো। আরহাম ছোট করে উত্তর করে হোম বলল। মেহেরিমা আয়রার দিকে তাকিয়ে তার গাল টেনে বলল, আহ, কিউট বেবি। আরহাম মেয়েকে সরিয়ে নিয়ে বলল, ডোন্ট টাচ আর। আমি মোটেও বরদাস্ত করব না এসব। মেহেরিমা কপাল কুঁচকে বলল, কেন? মনে হচ্ছে আপনার মেয়েকে খেয়ে ফেলছি? আমার তো মনে হচ্ছে আমাদের দেখে আপনি খুশি হননি ভাই। আরহাম মুখের উপর বলে উঠল, একদম ঠিক ধরেছ। মেহেরিমা মুখ চুপসে গেল। তবে মেহেরিমার মা মারিয়া মির্জা এগিয়ে আসলো, কৌশল বিনিময় করে বলল, কবে বাড়ি ফিরলি? একবার দেখাও করলি না, তার উপর কাল থেকে এসেছি, কথাও বলছিস না। আবার নাকি বিয়ে করে বাচ্চা নিয়ে এসেছিস, ব্যাপার কি হুম? বউ কোথায়? তোর মা বললো সে নাকি আসেনি। এতগুলো প্রশ্ন শুনে আরহাম একরাশ বিরক্তি নিয়ে বলল, কারোর সাথে ফালতু প্যাচাল পেরে সময় নষ্ট করতে আমি মোটেও ইচ্ছুক নই। মারিয়ামি যে রাগী কণ্ঠে বলল, অভদ্রই রয়ে গেলে, শুধু শুধু কি আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেছিল? আরহাম ক্ষিপ্ত চোখে মারিয়া মির্জার দিকে তাকালো। উনি কিছুটা ভয় পেয়ে গেল। আরহাম হুঙ্কার ছেড়ে বলল, ইউ, তোরটা আমি খাই, আমাকে নিয়ে কথা বলার সাহস কি করে হয়? তোকে তো। বলেই রুখে গেল আরহাম। মারিয়া মির্জার পিছিয়ে গেল। এর ভিতরে আমিনা বেগম ছুটে আসলো, আরহামকে ধাক্কা দিয়ে দূরে ধমক দিয়ে বলল, আরহাম চাচি হয় তোর, মুখ সামলে কথা বল।
আরহাম রাগী কণ্ঠে বলল, তুমি আমাকে বাড়িতে ডেকেছো, তাহলে এদের ডেকেছো কেন? যদি একবার বলতে বিয়ের অনুষ্ঠানের জন্য আমাকে বাড়ি ফিরতে পায়ে তোলাচ্ছ, তবে আমি কখনোই আসতাম না। আমিনা বেগম ছেলের মুখের উপর আলতো করে থাপ্পড় মারলো, ভাঙা কণ্ঠে বলল, হায় আল্লাহ, চুপ কর, দয়া করে তুই রুমে যা বাবা। আরহাম এক পলক মারিয়া মির্জার দিকে তাকিয়ে বলল, এই মহিলাকে আমার থেকে দূরে থাকতে বলবাম, মাইন্ড ইট। বলেই আরহাম আয়রাকে নিয়ে চলে গেল। আমিনা বেগম কপালে হাত চেপে বসে পড়ল, বিড়বিড় করে বলল, মারিয়া, কিছু মনে করিস না, জানিসই তো একটু সমস্যা ছেলেটার। মারিয়া ভীত কণ্ঠে বলল, ভাবি, তুমি এই শুভ সময়ে তোমার এই ছেলেকে ডেকে নিজ হাতে ছোট ছেলের বিয়েতে অলক্ষী ডেকে এনেছো। আমিনা শুধু কপাল চাপড়ালো। এখন তার কাছে মনে হচ্ছে আরহামকে না ডাকাই উত্তম ছিল। আরাপ এসে প্রথমে চাচিকে জড়িয়ে ধরলো, মিষ্টি হেসে বলল, মাই সুইট হার্ট চাচি, কালকে রাতে এসে দেখি ঘুমিয়ে পড়েছিলে। হুম, তোর অপেক্ষায় ছিলাম, তুই তো দেরি করে ফিরলি। তা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুই? পরপরই তারা অনেক কথা বলল। আরাপের চাচা আসেনি, গায়ে হলুদের দিন আসবে। আরাপের চাচির সাথে কথা শেষ করে মেহেরিমার দিকে তাকালো। মেহেরিমা আরাফের দিকে ফিরেও তাকালো না, চুপচাপ সরে গেল। কারণ কেন জানি এদের বনে না। মারিয়াম মির্জা আরাফের ব্যবহারে খুব খুশি হয়ে সুনামের পঞ্চমুখী হলো। তুই কত ভদ্র ভাবা, আর তোর বড় ভাইটা একদম জল্লাদ কেন? আমিনা বেগম নুবার মাথায় হাত বুলিয়ে বলল, বলেছিলাম কি আয়রাকে ফিট করাতে, যদি তোর ভালো লাগে তবে। নুবা শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, নিয়ে আসো চাচি, এখন তো খারাপ লাগছে না। আমিনা বেগম হালকা হাসলো। আরহাম ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুটছে, মেজাজটা তার টঙ্গে উঠে আছে। ভেবেই অসহ্য লাগছে, দুদিনের ভিতরে আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরে যাবে। তার ইচ্ছা হচ্ছে চলে যেতে, তবে মেয়েটার কথা ভেবে চুপ আছে। পরপরই আরহাম ভেবে উঠল নোভাকে নিয়ে যদি চলে যায়, আর ভাবলো নোভা যাবে না, আবার ভাবলো ওর কথাই হবে নাকি। কিন্তু না, আরহাম এখন ফিরে যেতে চাইছে না। ওখানে গেলে তার মস্তিষ্ক আরো শূন্য পড়ে যায়, মেয়েটাকে ঠিক মতো সামলাতে পারে না। আরাফের ভাবনার ভেতরেই পেছন থেকে মেহেরিমা বলে উঠল, সিগারেট খান আপনিও? আরহাম মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করে বলল। মেহেরিমা এগিয়ে এসে বলল, এতে জানে নায়রা সমস্যা হতে পারে, জাস্ট শ্যাট আপ, গেট আউট অফ হেয়ার। মেহেরিমা মুচকি হেসে বলল, চাচি দেখি ঠিকই বলেছে, আপনি মানসিকভাবে অসুস্থ, ভালো কথা আপনার কাছে খারাপ লাগে। আরহামের ঠোঁট বাঁকিয়ে আসলো, পরপরই সিগারেটের সুঘ্রাণ দিয়ে বলল, মা ঠিকই বলেছে। বলেই সিগারেট বাম হাত থেকে ডান হাতে নিয়ে মেহেরিমার গলায় চেপে ধরল। পরিস্থিতি বুঝার আগে মেহেরিমার গলা অর্ধ পুড়ে গেল। সে ভয়ে দুটো ফাল দিয়ে দূরে সরে গেল। আরহাম সিগারেটের শেষ টান দিয়ে পায়ের তলায় পিষে বলল, তুমি জানো না আমি কি, তোমাকে কোপানোর ক্ষমতা রাখি। নিজের ভালো চাইলে আমার ভালো ভাববে না। ইটস বেটার ফর ইউ টু স্টে অ্যাওয়ে ফ্রম মি। বলেই আরহাম পকেটে হাত গুজে চলে গেল। মেহেরিমা গলায় হাত চেপে আরহামকে কিছু বিচ্ছিরি বকা দিল। আরহাম শুনলে হয়তোবা আজ তার শেষ দিন হতো। মেহেরিমা বিড়বিড় করে বলল, আজ তো সাইকো। বলেই মেহেরিমা নিচে চলে গেল। এদিকে পানির ট্যাঙ্কির পেছনে আরশি আর নুবা মুখে হাত চেপে দাঁড়িয়ে আছে। আয়রা ঘুমাচ্ছে, তাই ফিট করাতে হবে না দেখে নুবা একটু ভালো লাগছিল, তাই আরশিকে নিয়ে ছাদে এসেছিল। কিন্তু আসার পরপরই দেখে আরহাম ছাদে এসেছে, তাই তারা চুপটি করে একপাশে দাঁড়িয়েছিল। এর ভিতরে মেহেরিমার সাথে এরকম হতে দেখে তারা দুজনে হতভম্ব হয়ে গেছে। নুবা মুখ থেকে হাত সরিয়ে বলল, তোমার ভাই পাগল নাকি? আরশি শুকনো ঢোক গিলে বলল, আমি কি জানি। ভালো কথা বললো বেচারি, গলা পরিয়ে দিল। ছ্যা। আরশি বিড়বিড় করলো, ভালোই হয়েছে, একটু সুন্দর দেখতে সব জায়গায় ভাব নেয়। আরশির কথা শুনে নোবা মিটিমিটি হেসে বলল, তোমার অন্যের সৌন্দর্য দেখে হিংসে হচ্ছে বুঝি? তা না, অবশ্য আমি কম সুন্দর নাকি? বলেই আরশি ভাব নিল। নুবার চোখ ছোট ছোট করে আয়রার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা অনেক ফাজিল। আমিনা বেগম নুবাকে বুঝিয়ে বলল, আর কত সময় বসে থাকবি, কাজ কাম তো আছে আমাদের। নুবা বিড়বিড় করে বলল, ও মুখ দিলেই সুরসুরি লাগে, আমি কি করব? আমিনা বেগম কপাল চাপড়ালো। হাজেরা এগিয়ে আসলো, আয়রাকে নোবার কোলের ভেতরে সুন্দর মতো শুইয়ে দিয়ে বলল, কিছু হবে না, যা বলছি তাই কর। নুবার শুকনো ঢোক গিলে আয়রাকে ফিট করাতে লাগলো। প্রথমবারের মতো আয়রার নরম ঠোঁটের স্পর্শে নুবা কেঁপে উঠল। এদিক অনেক দিন পর বুকে এরকম নরম অংশ পেয়ে আয়রার দুধ খাওয়ার জন্য উতালা হয়ে পড়ল।
চকচক শব্দ করে খেতে লাগলো। নুবার যেমন সুশ্রুই লাগলো, তেমন আয়রার মুখের চকচক শব্দ শুনে হাসি পেল। এর ভিতরে আয়রা বুকের দুধ না পাওয়ায় কিছুটা রাগে নুবার বুক খামচে ধরলো। নুবা চোখ বড় বড় করে আয়রার দিকে তাকালো, বিড়বিড় করে বলল, এত খামচে দিচ্ছে মা? আমিনা বেগম নাতনির হাত সরিয়ে দিয়ে বলল, পচা বুড়ি, খামচি দেয় না। বেশ সময় পার হলো। আয়রা এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। নুবা যেন বেস্ট পাম্প থেকে শান্তি পেল। ওটার থেকে এটা হাজার গুণে ভালো। মেহেরিমা মুখে গু গবর ঘষতে ঘষতে আরশিকে বলে উঠল, রুমের দরজা আটকিয়ে ওই মেয়ের সাথে চাচি কি করছে আরশি? আরশি একরাশ বিরক্তি নিয়ে বলল, যা মন চায় তাই করুক, তোমার কি? মানে সত্যি কিছু করছে? আরশি একরাশ বিরক্তি নিয়ে বলল, ছি ছি, তোমার মাইন্ডে কি সব ঘোরে বলো তো? আরশি চলে যেতে লাগলো। মেহেরিমা আরশিকে টেনে ধরে বলল, আরে বলে জানা, চাচি ওই মেয়েটাকে একটু বেশিই খেয়াল রাখে, কারণ নুবা আয়রার জন্য অনেক জরুরি, তাই বলেই আরশি চলে গেল। নুবা মুখে ফেস নুবা মুখে ফেস প্যাক মাখতে মাখতে ভাবলো মেহেরিমা, জরুরি, জানতেই হবে এই জরুরি ব্যাপারটা কি। রাত তখন প্রায় 11টা নাগাদ। নুবা আয়রাকে কোলের ভেতর নিয়ে বসে আছে। এদিকে আয়রা নুবার বুকে ইচ্ছে মতো জেদ পোষণ করছে, কারণ সে গত 10-20 মিনিট ধরে টেনেও কিছু পাচ্ছে না। এত কষ্ট করার পরেও ফল সে শূন্যই পাচ্ছে। নুবা আয়রার গাল ছুঁয়ে বিড়বিড় করে বলল, কোনো দিনও ভেবেছেন এই সামান্য আমিটা মালিকের সন্তানকে বুকের সাথে আগলে রাখবো? আপনাকে নিয়ে এত জ্বালা সহ্য করব? আয়রা হয়তোবা খাওয়ার ভেতরে নুবার ছোঁয়ায় বিরক্ত হলো, মুখ দিয়ে চকচক শব্দ বের করলো। নুবা মুচকি হাসলো। আয়রাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিয়ে তার হাতে পায়ে শত শত চুমু খেয়ে বলল, দেখেন ম্যাডাম আয়রা মামুনি, আপনার জন্য আমি বিয়ে না করে বেবি জন্ম না দিয়ে মা হওয়ার অনুভূতি নিচ্ছি। কেন জানি মনে হচ্ছে আপনি আমার, তবে সত্যি বলতে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরপরই আয়রার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, আপনি অনেক অনেক দোয়া করবেন এই আন্টির জন্য, সে যাতে আপনার মতো সুন্দর একটা বাবু পায়। আপনার মতো নাদুস নাদুস বাচ্চা আমার কাছে মিষ্টির ডিব্বা লাগে, একদম খপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। নুবা নিজের কথায় নিজেই শুনে হাসতে লাগলো। অতঃপর মিটমিট করে হেসে বলল, আপনাকে বুকের আদলে নিয়ে আনকমফোর্টেবল করা আমিটাকে এখন আপনাকেই বুকের সাথে লেপ্টে ধরে রাখতে ইচ্ছে হয়। হয়তোবা সেদিন আপনার স্বভাবকে নাক সিটকানো ছিল, আল্লাহর পছন্দ হয়নি, তাই শাস্তি হিসেবে আমাকে এইসব করতে হচ্ছে। না হলে কি দরকার ছিল আমার রাজি হয়ে যাওয়ার, যেখানে আমি না করে ফেলেছিলাম? হুম, বলেন নাকি বুচি? অবশ্য আপনার নাকটা বাপের মতোই সরু আর খাড়া। নুবা কথা বলতে বলতে আয়রাকে নিজের থেকে সরানোর চেষ্টা করলো, তবে দুষ্টু আয়রা আবারও নুবার বক্ষস্থলে মুখ ভরে টানতে শুরু করলো। নুবা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে আমি মা বলে ডাকবো, রাগ করবেন না তো? আসলে আমার সেই যোগ্যতা নেই আপনাকে মা বলে ডাকার, তবুও বলবো, ওকে? ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আয়রা। আমি জানি না এই কাজ কতটুকু কতটুকু জায়েজ, তবে আমার মনে হয় না আপনার মতো নিষ্পাপ বাচ্চার পেট ভরে আমি কোনো পাপ করছি। তবে আমার নিজেরই লজ্জা হয় সম্পর্কবিহীন। আসলে কি এটা বাস্তব? তবে আমি চেষ্টা করব স্বাভাবিক নিতে, কারণ আমি জানি এটা পাপ না। নুবার আর আয়রার এরকম সুন্দর মুহূর্তে বাধা হতে মেহেরিমা চলে আসলো। এসে সে অদ্ভুত চোখে নুবার দিকে তাকালো। রুমে কেউ এসেছে বুঝতে পেরে নুবা পাতলা ওড়না নিয়ে আয়রা আর নিজেকে ঢেকে নিল। মেহেরিমা দরজা চাপিয়ে দিয়ে এলো, নুবার দিকে চেয়ে থাকতে থাকতে তার দিকে এগিয়ে আসলো। নুবা কিছুটা বিব্রত অনুভব করলো, মিনমিন করে বলল, কোনো সমস্যা আপু? আপনি এখানে যে? মেহেরিমা হেসে বলল, এই তুমি সেই মেয়েটা যার বাবা মারা যাওয়ার পর তার বউ আর মেয়েকে এই বাড়িতে রেখেছিল আশ্রিতা হিসেবে? লাস্ট দুইটা শব্দ মেহেরিমা টেনে বলল। নুবা ঠোঁট প্রসারিত করে বলল, হ্যাঁ ঠিক ধরেছেন আপু। মেহেরিমা বিছানায় বসলো, কিছুটা অহংকার নিয়ে বলল, তোমাদের লজ্জা করে না? না মানে আমার চাচার টাকায় খাও থাকো, তার টাকায় নাকি কয়দিন পরে কলেজও পাশ করবে। নিজের কি কাজ করে খেতে ইচ্ছে করে না? বিবেকে বাঁধে না এখানে থাকতে? তোমার মা কি কোনো বিবেক নাই নাকি? নুবা উত্তর দিল না, শুধু মাথা নিচু করে রইল। মেহেরিমা কথায় তার প্রচন্ড খারাপ লাগলো। নুবা আয়রাকে আরো আঁকড়ে ধরলো, পরপরই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। পৃথিবীতে কথার আঘাতের চেয়ে কঠিন আঘাত আর নেই। মেহেরিমা আশেপাশে তাকিয়ে বলল, তার চাচু তো দেখি তোমাদের সবকিছুই গুছিয়ে দিয়েছে। বাহ,
তুমি বেশ পরিপাটি। আগে আসলে দেখতাম ছেঁড়া জামা পরে এখানে ওখানে ঘুরছো। এগুলো তো সব চাচু দিয়েছে না? একদম আরশির মতো ড্রেস জুতো পরে ঘুরো হোম। এগুলো কি কিনে দিয়েছে নাকি আরশি দিয়েছে তোমাকে, নাকি চুরি করেছো? নুবার টনক নড়ল, মিনমিন করে বলল, চুরি করিনি আপু। আরশি আপু এক ড্রেস ২-৩ বারের বেশি পরে না, তাই আমাকে দিয়ে দেয়। ও, ইউজ ড্রেস পরো। অবশ্য তোমাদের যোগ্যতা এতটুকুই। কোনো সেলফ রেসপেক্ট নেই নাকি? এখন তো বড় হয়েছো, নিজের পায়ে দাঁড়াতে পারো। এখানে পড়ে আছো কেন? অবশ্য ফ্রি ফ্রি পেলে কারই বা কাজ করতে ইচ্ছে হয়? চাচু কামায় আর তোমরা বসে বসে খাও। নুবা একটা উত্তরও দিল না। মানুষ এতটা কষ্ট দিয়ে কথা কি করে বলতে পারে তার তা জানা নেই। মেহেরিমা কথা শেষ করে আয়রার দিকে তাকালো, তাচ্ছিল্য করে বলল, শুনলাম নিজের উদারতা দেখিয়ে আয়রার জন্য দুধমা হয়েছো। সত্যি কি উদারতা, নাকি আরহাম ভাইয়ের বউ হওয়ার স্বপ্ন দেখছো? যেহেতু আরহাম ভাইয়ের সাথে করে বউ নিয়ে আসেনি, এই সুযোগে বাজি মারতে চাইছো? হুম, কি সুন্দর পরিপাটি হয়ে বসে থাকো। চাচি তোমার কত খেয়াল রাখে। ব্যাপার কি? রুবা শুকনো ঢোক গিলে কাতর কণ্ঠে বলল, এত নিচু মন মানসিকতা আমার না। তাই নাকি? আসলে সত্যি বলতে কি, আমার চাচির মাথায় জ্ঞান নেই। কোনখান থেকে উঠে আসা কোন মেয়েকে দিয়ে নিজ নাতনিকে ফিট করাচ্ছে। জাত ধর্ম বলতেও একটা কথা আছে, তাই না? নুবা ফুপিয়ে উঠল। মেহেরিমা তাকে এভাবে কথা শোনানোর কে? তবে সে কিছুই বলতে পারলো না, শুধু বিড়বিড় করে বলল, আমি তো আর জোর করিনি তাদের। তারা যদি আমার জাত না দেখে তবে আমি কি করব? মেহেরিমা ভুরু কুঁচকে বলল, বেশ অভদ্র তো তুমি, মুখে মুখে তর্ক করো। বয়স কত তোমার? জানো আমার বয়স কত? হ্যাঁ। জি না। দেখো তো বুড়ি মনে হয় না। দেখে তো বুড়ি মনে হয় না। মেহেরিমা রেগে গেল। বড় বড় কত বড় সাহস! ইনডাইরেক্টলি তাকে বুড়ি বলল। মেহেরিমা খপ করে আয়রার নিজের কোলের নিয়ে নিল। হঠাৎ এমন হওয়ায় নুবা বুকে টান খেলো, মুখ দিয়ে হালকা ব্যথাতুর শব্দ ভেসে আসলো। মেহেরিমা আয়রাকে কোলে নিয়ে বলল, ধরবে না ওকে, পড়ে গেলে পরে দেখা গেল তোমার মতো কুৎসিত হয়ে গেল। নুবা ফট করে চোখ তুলে মেহেরিমার দিকে তাকালো। এর মধ্যে আয়রা যখন অনুভব করলো তার মুখের জিনিস তার কাছে নেই, তখনই চোখ মুখ খিচে কান্না শুরু করলো। হঠাৎ আয়রার কান্নায় মেহেরিমা ভুরকে গেল। আয়রাকে একটু ধমক দিয়ে বলল, কান্না করছো কেন বেয়াদব? চুপ! নুবা আয়রার কান্না বুঝতে পেরে বলল, আপু ওকে আমার কাছে দাও, না হলে কান্না করতেই থাকবে। মেহেরিমা তাচ্ছিল্য করে বলল, ও হো, মা সাজান চেষ্টা করছো? কি বুদ্ধি, মেয়েকে দিয়ে পুরো পরিবার বশ করে বাড়ির বউ হবে, কি শখ! নুবা আবার বেশ রেগে যেয়ে বলল, ফালতু কথা কম বলবেন, ওকে দিন। নুবা হাত বাড়িয়ে দিল, তবে মেহেরিমা সরে গেল। অতঃপর আয়রা ধমক দিল যাতে চুপ হয়ে যায়। ধমক শুনে আয়রা আরো কেঁদে উঠল। মেহেরিমা আয়রার গাল চেপে ধরে বলল, এই চুপ, মনে হচ্ছে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে। এত কিসের ঢং? বাচ্চারা নাকি বুঝে কোনটা কে, তুই বুঝিস না? নাদুস নুদুস দেখতেই শুধু, মাথায় জ্ঞান নেই। বলে মেহেরিমা আয়রার গালে দুটো ঠুকনা দিল, চড় মারলো। নুবা চমকে উঠে বলল, মারছেন কেন? আপনি ভয় পাবে তো। মেহেরিমা নুবার দিকে তাকিয়ে বলল, তুমি একদম চুপ থাকো। ঢং তো এমন করছো যেন তোমার পেটেরটা। নুবা কিছু বলার আগেই খট করে রুমের দরজা খুলে গেল। হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো আরহাম। অনেক সময় মেয়েকে না দেখায় তাকে নিতে এসেছিল, তবে রুমের ভেতর এরকম মেয়ের কান্না আর মেহেরিমার গলা শুনে ছুটে এসেছে সে। হঠাৎ করে মেহেরিমা আরহামকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। আরহাম এগিয়ে এসে কান্নারত আয়রাকে কোলে তুলে নিল। মেহেরিমা শুকনো ঢোক গিলল। পরপরই মেয়ের গালে লাল দাগ দেখে বুঝতে বাকি রইল না কে করেছে। আরহাম অগ্নির দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকালো। মেহেরিমা শুকনো ঢোক গিলে বলে, আমি। একটি বাক্য শেষ হওয়ার আগে আরহাম মেহেরিমার গাল ফাটিয়ে দিল। সাথে সাথে মেহেরিমা ফ্লোরে যেয়ে পড়লো। আরহাম হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এমন ব্যবহার করার? তোকে তো! নুবা সাথে সাথে চোখ মুখ খিচে শুকনো ঢোক গিলল। এই থাপ্পড় সে 2 বার খেয়েছে, তার জানা আছে এটার স্বাদ কেমন। আয়রা কান্না করতে করতে বাবার বুকে হাত টালো। আরহাম বুঝতে পারলো তার মেয়ে কি চাইছে। সে আয়রাকে নিয়ে নুবার দিকে এগিয়ে দিল। নুবা মার খাওয়ার ভয়ে চটপট হাতের সাহায্যে বিছানায় পিছিয়ে যেয়ে বিড়বিড় করে বলল, মামা মারবেন না, কিছু করিনি আমি। তবে আরহাম কিছুই বলল না। আয়রাকে আলতো করে নুবার কোলে রেখে দিল। পরপরই মেহেরিনের দিকে লাল বর্ণ চোখ নিয়ে তাকালো। তবে আয়রার কান্না এখনো থামেনি বলে আরহাম নুবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কান্না থামাও। নুবা নিষ্পাপের মতো মাথা ঝুঁকালো। তাড়াতাড়ি ওড়না দিয়ে ঢেকে আয়রাকে ফিট করাতে লাগলো। দুষ্টু আয়রা আবারও চকচক শব্দ তুলে খেতে লাগলো।
তবে বরাবরের মতো কিছুই পেল না, শুধু টেনেই গেল। আরহাম শার্টের হাতা গুটিয়ে মেহেরিমার দিকে এগিয়ে গেল। মেহেরিমা ভয়ে সিটিয়ে যেয়ে বলল, বাবা ভাইয়া সরি, আর হবে না। আরহাম যেন দরজা লক করে নিল। নুবা শুধু চেয়ে চেয়ে দেখলো। আরহাম আশেপাশে কিছু খুঁজতে লাগলো, অতঃপর রুমের এক কোনায় প্লাস্টিকের ঝাড়ু রাখা। আরহাম সেটা হাতে তুলে মাপ মারতে লাগলো। নুবা হতভম্ব হয়ে বলল, আপনি এটা দিয়ে কি করবেন? আরহাম নুবার দিকে তাকিয়ে এক আঙ্গুল ঠিক মুখে ঠেকে হুস শব্দ করলো, যার অর্থ চুপ থাকো। নুবা শুকনো ঢোক গিলল। মেহেরিমার ফর্সা মুখ ভয়ে লাল হলো, বিড়বিড় করে বলল, ভাইয়া প্লিজ, আর হবে না। আরহাম পাশের চেয়ারের উপর থেকে একটা ওড়না আর জামা তুলে নিয়ে এগিয়ে আসলো, এসে হাঁটু গেড়ে মেহেরিমার পাশে বসলো। মেহেরিমা হতভম্ব হয়ে বলল, সরি বললাম তো। আরহাম হঠাৎ করে ওড়না দিয়ে মেহেরিমার মুখ বেঁধে দিল। মেহেরিমা কি করবে বুঝে ওঠার আগেই দু হাত পেছন দিক করে বেঁধে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, আমার কাছে ভুলের ক্ষমা নেই। শাস্তি এমন হবে যাতে দ্বিতীয়বার তা করার ভুল না করে। তোকে আমি তখন বলেছিলাম আমার মেয়েকে ছুবি না, তাও তুই সেই দুঃসাহস দেখালি। এমনকি আমার কলিজার টুকরোকে ধমক দিয়েছিস। সরি সিস, আই ডোন্ট ফরগিভ এনিওয়ান। নুবার এই দৃশ্য দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। আরাব ঠিক এমন করেছিল। কেননা কোনো না কোনো দিক দিয়ে এদের ভেতর মিল আছে। আরহাম এক পলক মেহেরিমার সুন্দর মুখ পানে চেয়ে বলল, আই ডোন্ট লাইক শাউটিং, সো বি কোয়াইট। বলেই আরহাম দিকপাছ না চেয়ে সেই ঝাড়ু দিয়ে মেহেরিমাকে ইচ্ছা মতো পিটালো। মুখে ওড়নার হাতে কাপড় বেঁধে থাকায় মেহেরিমা আর্তনাদ করে কাঁদতে পারলো না। যন্ত্রণায় মেহেরিমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো। ফর্সা শরীর ফেটে প্রত্যেকটা দাগ গাঢ়ভাবে ভাসতে লাগলো। পরপরই মারার এক পর্যায়ে হাত থেকে ঝাড়ু ফেলে দিল আরহাম। হাঁটু কেড়ে বসে মেহেরিমার ঘন রেশমি চুলগুলোতে শক্ত হাতে টেনে ধরলো। মেহেরিমা ভাইয়ের পানে কাতর চোখে চাইল। আরহাম চুলের মুঠি ধরে দেয়ালে দুটো ঠোকা দিয়ে মেহেরিমার কপাল ফুলে উঠল। আরহাম রাগে গজগজ করে বলল, এফবি, তুই আমার মেয়ের দিকে গরম চোখে চাস? আমার মেয়ের দিকে? হ্যাঁ, তুই জানিস না ওর বাপকে? তোর সাহস হয় কি করে? মেহেরিমা মাথা ঝুঁকিয়ে না করলো, আর করবে না। চোখ দিয়ে বোঝাতে লাগলো সে আর করবে না, তবে উপায় হলো না। এদিকে এরপর একটা পরিস্থিতি দেখে নুবার শরীর শিরশির করছে। তার মনে হচ্ছে মেহেরিমার মারগুলো তার পিঠে পড়ছে। নুবার পুরো শরীর কাঁপছে। মেহেরিমার এই অবস্থা দেখে সে নিজেকে ওই জায়গায় কল্পনা করে চমকে উঠল। আরহাম যখন আবারও মেহেরিমাকে আঘাত করতে যাবে তার আগে নুবা চেঁচিয়ে উঠল, কম্পিত কণ্ঠে বলল, কি কি করছেন, মেরে ফেলবেন নাকি? নুবার ভীতু মুখের দিকে তাকিয়ে আরহাম এক পলকে আবারও তাকে চুপ করতে বলল। নুবা বেশ ভয় পেয়ে চুপ হয়ে গেল। আরহাম এবার মেহেরিমার মুখে অর্থাৎ গালে আঘাত করলো। কোনো মতে থামছিলই না সে। মেহেরিমার ফর্সা মুখ লাল নীল বর্ণ ধারণ করলো। নুবা আর এসব সহ্য করতে পারলো না। এই লোকটা মেহেরিমাকে মেরেই ফেলবে। নুবা আয়রাকে নিয়ে কম্পিত শরীরে উঠে দাঁড়ালো। দূরত দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। মুখ দিয়ে বের হয়ে আসলো, চাচা, চাচি, চাচি। তবে দরজা পর্যন্ত পৌঁছানোর আগে আরহাম নুবার হাতের কবজি ধরে ফেললো। নুবা ভয়ে জমে গেল, চমকে উঠলো সে। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। আরহাম কেমন অদ্ভুত কণ্ঠে বলল, হাতের কবজি কাটতে চাস? নুবার অন্তর আত্মা কেঁপে উঠলো। আরহাম চোখের ইশারায় নুবাকে সরে যেতে বলল। কাজও হলো। নুবা আস্তে আস্তে পিছিয়ে আবারও বিছানার পাশে এসে দাঁড়ালো। আরহাম ইচ্ছে মতো মেহেরিমার গাল নাক মুখে আঘাত করলো। মেহেরিমা ব্যথায় কুকড়ে উঠলো। নুবা ভয়ে কাঁদতে শুরু করলো যাতে আওয়াজ না হয়। তাই এক হাত দিয়ে মুখ, অন্য হাত দিয়ে আয়রাকে নিজের সাথে আগলে নিল। আরহাম শেষ পর্যন্ত স্যাটিসফাইড হয়ে গেল। তার রাগ কমলো। পরপরই শেষবারের মতো মেহেরিমার গালে আঘাত করে চুলের মুঠি ধরে বলল, জানে মেরে ফেলবো আর কোনোদিন আমার মেয়ের দিকে নজর দিলে। এবারের মতো এটুকু আশা করে বুঝেছিস, না হলে দ্বিতীয়বার মর্গে থাকবি। বলেই আরহাম মেহেরিমার মুখ আর হাত খুলে দিল। মেহেরিমা এতটাই ভয় পেয়েছে যে সে কান্না করা ভুলে গেল। সে শুধু বড় বড় চোখ করে আরহামের দিকে তাকিয়ে রইল। আরহাম ঘেমে যাওয়া হাতে ফ্লোরে পড়ে থাকা উন্নায় মুছল। মেহেরিমা ওখানেই লুটিয়ে পড়ল। নুবা মেহেরিমার অবস্থা দেখে নিজেও প্রচন্ড ভয় পেল। আরহাম শান্ত হয়ে নুবার কাছে গিয়ে এগিয়ে আসলো। ভাবলো এবার হয়তো বা তার পালা। নুবা পিছিয়ে গলা কাঁপতে কাঁপতে কাতর কণ্ঠে বলল, আমি কিছু করিনি, প্লিজ কবজি কাটবেন না, আমার খুব কষ্ট হবে। আরহাম ভুরু কুঁচকে নিল বিরক্তি নিয়ে, বলল, হোয়াট?
ওকে দাও, ওর ক্ষুধা লেগেছে, খাওয়ানোর পর নিয়ে আসবে, ঘুম পাড়িয়ে আম্মুর কাছে দিবে, মাইন্ড ইট। নুবা অবুঝের মতো মাথা ঝুঁকালো। আরহাম মেয়েকে নিয়ে চলে গেল। নুবা ঠাস করে ওখানেই বসে পড়ল, ভয়ে কান্নায় ভেঙে পড়ল। আরহাম এমন ভাবে চলে গেল যেন এইমাত্র এখানে কিছুই হলো না। নুবা আন্দাজ করতে পারলো আরহাম তার আদুরের দুলালিকে কতটা ভালোবাসে। বাড়িতে চিল্লাচিল্লি পড়েছে এদিকে। তখন মেহেরিমার মার দেখে নুবার ভয়ে জ্বর চলে এসেছে। সেই থেকে সে বিছানায় পড়ে আছে। অবশেষে পুরাই শিওর হয়ে গেছে আরহাম আস্ত একটা সাইকো। মারিয়া চেঁচিয়ে বলল, এটা কোনো কাজ ভাবি মেয়েটাকে অমানুষের মতো মেরেছে। আরহাম মারিয়া বেগমের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, ডোন্ট স্ক্যাম, আই ডোন্ট লাইক। গলা কমাও, এটা আমার পছন্দ না। আমিনা বেগম ছেলের রাগ বুঝতে পেরে বলল, একটু চুপ করে বস, আমি দেখছি। কি দেখবে তুমি? কি করেছো আমার মেয়েটার? এটা কি মানুষ জন্ম দিয়েছো, মেহমান করে এনেছো, তাই এই কারণে? ওর বাপ যদি জানে মেয়েটাকে এভাবে মেরেছো, তবে তোমার ছেলেকে কি করবে ভাবতে পারছো? আমার মেয়েটার শরীরের সব জায়গায় লম্বা লম্বা লাল দাগ পড়ে আছে, চেহারায় আঘাত করেছে, কি একটা অবস্থা। লিভিং রুমে বসে আছে আমিনা বেগম, আরা, পাশি, মেহেরিমা, মারিয়া আর হাজেরা তানিয়া রান্নাঘরে। হারুন মির্জা এখনো ফেরেনি। সে যদি জানতে পারে আজ আরহামকে নিশ্চয়ই মেরে ফেলবে। আমিনা বেগম ছেলের কাছে এগিয়ে যেয়ে দুঃখ কষ্টে কান্না করতে করতে বলল, কি করেছিস সেইগুলো? কেন করলি? তুই কি শান্তি মতো আমাকে বাঁচতে দিবি না? কি দরকার ছিল অমানুষ হয়েছিস? এই এই জন্য জানো, আর কথা বলিস না কেন? এদিকে আরহাম কিছুই বলছে না, মোবাইলে ভিডিও স্ক্রল করছে। তার মা এমন একজন যে কিছু বললে আরহাম তেতে ওঠে না। মারিয়া মির্জা কান্না করতে করতে দেখছেন কিভাবে উপেক্ষা করছে ভাবি। আমি বুঝছি আপনি কিছু করতে পারবেন না। আমি মেহেরিমার বাপকে কল দিচ্ছি। আরহাম ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোর জামাই আমার বাল ফেলাবে এসে, ডাক ওই শালাকে। আমিনা বেগম ঠাস করে ছেলের গালে থাপ্পড় বসালো, পরপর 3-4 বার আঘাত করে বলল, এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে ডেকে আমি ভুল করেছি, এখনই বের হ। আরহাম মায়ের কথায় উঠে দাঁড়ালো। আমিনা বেগমের বুক চিবি দিয়ে উঠল। সত্যি কি চলে যাবে নাকি? আমিনা বেগম হু করে কেঁদে উঠল। আরহাম আরশির কোল থেকে ঘুমন্ত আয়রাকে কোলে তুলে নিল। আরশি অবাক হয়ে বলল, তো তুমি কি সত্যি চলে যাবে? আরহাম কথা বলল না। মেয়েকে নিয়ে রুবাদের রুমের দিকে এগিয়ে গেল। আমিনা বেগম চেঁচিয়ে বলল, ওখানে যাচ্ছিস কেন? এই অমানুষ, এখনই বাড়ি থেকে বের হ। পরপরই কিছু সেকেন্ডের ভেতরে নুবার ভীতকণ্ঠ ভেসে আসলো। নুবা চেঁচিয়ে বলল, এই কি করছেন আপনি? নুবার চিৎকারে সবাই এগিয়ে আসলো। চলবে।